এবং আজকে দেখুন এত বড় একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার সাকিবুল হাসানের বাড়িটা পুড়িয়ে দিল, তাহলে আজকে শেখ হাসিনার তারা কি অবস্থা করবে? হাসিনার, সেই মাননীয় শেখ হাসিনার যদি কোনো রকম বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের মাটিতে হোক আর ভারতের মাটিতে হোক, বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না। আজকে ডিসেম্বরে হাসিনা যদি দেশে ফেরেন, সেখানে ওনাকে তো প্রথমত ভারতের মাটি কেন ব্যবহার করা হলো? হ্যাঁ, কোন লোকেশনে আছেন সেটা তো অবভিয়াসলি ট্রেস করবেই, কেন এর পেছনে আমেরিকান ডিপ স্টেট আছে, এর পেছনে চায়না আছে, এর পেছনে পাকিস্তান আছে। খালেদা জিয়া আর আপনার তার স্বামী এবং আপনার তারেক রহমান, এদের ভূমিকা হচ্ছে একদম, জানবেন এরা চায়নাপন্থী, এরা হচ্ছে আমেরিকার কৃতদাস, এবং তারই সঙ্গে একই সঙ্গে চায়নাপন্থী, পাকিস্তানপন্থী তো বটেই, একদম রাজাকার যাকে বলে, এরা হচ্ছে রাজাকার। তারেক রহমান তার সব থেকে, মানে হিন্দিতে একটা কথা আছে না, জিগরি দোস্ত, তার জিগরি দোস্ত হচ্ছে এই লুৎফর আজম বাবর, যে একটা সন্ত্রাসবাদী, মানে সাংঘাতিক পর্যায়ে সন্ত্রাসবাদী। এক রাতে 200 থেকে 600 হিন্দু মহিলাদের, বাচ্চাদের রেপ করা হয়, এবং সেখানে যে তাদের ছোট্ট শিকার, তার বয়স ছিল মাত্র 8, যিনি সবচেয়ে বয়স্ক শিকার তার বয়স ছিল 70-এর ওপরে। বিএনপি এবং তারেক রহমানকে আমি সন্ত্রাসবাদী ছাড়া আমি কিছু ভাবতে পারি না। দীনেশ ত্রিবেদী একটা দেখছিলাম স্টেটমেন্ট দিয়েছেন যে ওই হেড অফ দি স্টেট হিসেবে আমরা শেখ হাসিনাকে মানি, ভারত মানে, এবং তার নিরাপত্তার জন্য ভারত যা করার, যতদূর যাবার যাবে। কাল বাংলাদেশ কার্যত জ্বলেছে যখন হাসিনা ভারতের মাটি থেকে একটা প্রেস করলেন, একটা ভয়েস ক্লিপিংস দিলেন, তারপর বাংলাদেশ উত্তাল। সাকিবুল হাসানের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উত্তপ্ত জনতা। আমার সঙ্গে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ, কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, কাল কি হয়েছে? কালকে যখন শেখ হাসিনার পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, এবং সেটাতে উনি যে স্পিচটা দেবেন ঠিক করেছিলেন, সেটা কিসের উপলক্ষে না, ওনার সরকারের অনৈতিকভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে তাড়িয়ে এবং 5ই অগস্ট 2024 যে ঘটনাটা ঘটেছিল, তার 2 বছর পূর্তি উপলক্ষে উনি ওই ভাষণটা দেবেন, আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু এখানে একটা জিনিস আমাদের বোঝার দরকার আছে, এটা একটা প্রাইভেটলি অর্গানাইজড একটা ফোরাম ছিল, সেটা অর্গানাইজ করেছিল সেটা হচ্ছে ফরেন, তার এটার নাম হচ্ছে, আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে ফরেন জার্নালিস্ট একটা অ্যাসোসিয়েশন, নিউ দিল্লির। তো সেটা তারা অনেক দিনের পুরনো, 1958 সালে এস্টাবলিশড হয়। তো তারা যখন এই প্রোগ্রামটা করে, সেই সময় আমাদের একটা জিনিস বুঝতে হবে যে হাসিনাকে ভারত সরকার কিন্তু, সেই সময় একটা খবর আসে যে ভারত সরকার, তিনি যখন স্পিচটা দিয়ে প্রায় মাঝপথে বা দেওয়া হয়ে গেছে, তো তখন এইটা ওই সময় খবর আসে যে, এবং সেটা ওই প্রোগ্রামে সম্প্রচারও করা হয়, যে ভারত সরকার এই হাসিনার, এই মাননীয় শেখ হাসিনার এই স্টান্সটাকে এন্ডোর্স করেন না। কিন্তু তাতে কিন্তু এই যে দখলদার বলবো আমি, বিএনপি সরকার এবং তার আগে মোহাম্মদ ইউনূসের সরকার এবং তাদের সমর্থকদের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। কেন ভারত সরকার এইটা এই জন্যই এটার মধ্যে কোনো বিবৃতিতে ঢুকতে চাননি, কারণ এটা একটা প্রাইভেটলি অর্গানাইজড একটা ফোরাম ছিল, একটা ইভেন্ট ছিল। ভারতের মাটি কেন ব্যবহার করা হলো? ভারতের মাটি এই জন্যই ব্যবহার করা হয়েছে, প্রথমত যখন 5ই অগস্ট 2024 হাসিনাকে একটা মেরে ফেলার চক্রান্ত হয়, এবং তাদের মধ্যে ওনার আর্মি চিফও ছিলেন, এটা আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি। এবং সেইখানে ভারত একটা স্পেশাল মিলিটারি অপারেশনও ঠিক করে ফেলেছিল, এবং সেটা ফুল ফ্লেজেড মিলিটারি অপারেশন। যারা আমরা সামরিক দিকটা নিয়ে আলোচনা করি, তারা বলি ব্লিটজক্রেগ। এই ব্লিটজক্রেগটা একটা ঝটকা মিলিটারি অপারেশন, কিন্তু পুরো দস্তুর, এবং সেখানে আমাদের 3 বাহিনী রেডি হয়েছিল, এবং 3 বাহিনী স্পেশাল কমান্ডোজরা, স্পেশাল ফোর্সেসরা
তারা রেডি হয়েছিল যে যদি হাসিনার কোনো বিপদ ঘটে তাকে তুলে আনবা, আর যদি সেদিনকে সেরকম কিছু হতো তাহলে কিন্তু বাংলাদেশ আজকে এক্সিস্ট করতো না, বাংলাদেশ ইনভেডেড হয়ে যেত। হাসিনাকে মেরে ফেলতো। বা হাসিনার কোনো রকম ক্ষতি হলে, এখনো আমি বলছি বাংলা আপনার চ্যানেলের মাধ্যমে, হাসিনার সেই মাননীয় শেখ হাসিনার যদি কোনো রকম বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের মাটিতে হোক আর ভারতের মাটিতে হোক, বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না। কালকে কি হয়েছে এই ভয়েসটার পর? ভয়েসটা আমরা প্রত্যেকেই শুনেছি, সবার জানা হয়ে গেছে। ভয়েসটা কালকে কি হয়েছে? উনি যখন ভয়েস বার্তাটা দিলেন, বাংলাদেশ তো তার আগে মিডিয়া ব্ল্যাক আউট করে দিয়েছিল, ওখানকার যতগুলো মিডিয়া ছিল। আহ, এইটা একটা খুব অনৈতিক কাজ করেছে বাংলাদেশ সরকার প্রথমত, কেননা তারা সরকারিভাবে এবং মানে আহ, সমস্ত সম্প্রচার বন্ধ করে দিয়েছিল, সেই জন্য আজকে বাংলাদেশের মিডিয়া চুপ। তো এটা টোটালি ফ্রিডম অফ দি প্রেসকে তারা রুদ্ধ করে দিল। অবভিয়াসলি আপনি কখন রুদ্ধ করবেন, মানুষের মুখকে কখন চাপবেন? যখন আপনার মানে আমার দোষ আছে তখন আমি মানুষের মুখকে চাপতে যাব? তো তো সেইটা বাংলাদেশ সরকার সেটা করেছে। এবং সেই সময় সিকিউরিটির কারণে উনি কিন্তু আহ, আহ, ওনার ছবিটা প্রকাশ করেননি, এইটুকুনি আমি বলতে পারি। ওনার ভয়েসটা শোনা গেছিল। আর একটা জিনিসও আমি ভারত সরকারের কাছে আবেদন রাখবো, সেটা হচ্ছে যে কালকে ওনার সিকিউরিটি ডিটেল নিয়ে একটু চারদিকে দেখছি ইন্টারনেটে আলোচনা হচ্ছে। ভারত সরকারের কোনো মন্তব্য আমি অন্তত দেখতে পাইনি এখনো, যে ওনার চেঞ্জ অফ লোকেশন, এটা স্পেশালি আমাদের এনএসএ দেখছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার অজিত ডোভাল, কিন্তু এইটাও ফ্লোট করা কিভাবে হলো সেটা অনুসন্ধান করে দেখতে, কেননা এইটা একটা হিউজ হিউজ নিরাপত্তার ব্যাপার শেখ হাসিনার জন্য। উনি কোন লোকেশনে এখন আছে, ওই লোকেশনটা ট্রেস করা হচ্ছে। হ্যাঁ, কোন লোকেশনে আছেন সেটা তো অবভিয়াসলি ট্রেস করবেই, কেন এর পেছনে আমেরিকান ডিপ স্টেট আছে, এর পেছনে চায়না আছে, এর পেছনে পাকিস্তান আছে। যেহেতু শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে ফিরে যাবে, সেই জন্যই কি তাদের আতঙ্কের কারণ হয়েছে? একদম। এবং শুধু ফিরে যাবেন বলেননি, উনি বলেছেন যে আমি ডিসেম্বর মাসে যাব। ডিসেম্বর মাসটা খুব তাৎপর্যপূর্ণ এখানে। সেটা হচ্ছে ডিসেম্বর মাস মুক্তিযুদ্ধের, লিবারেশন ওয়ারের, 1971-এর জয়ের মাস। 16ই ডিসেম্বর মুক্ত হয়েছিল বাংলাদেশ। সেই জন্য এটা একটা খুব বড় তাৎপর্য আছে। এরা ভয় পাচ্ছে হাসিনাকে, প্রথম কথা, মাননীয় শেখ হাসিনাকে। এবং যেটা দিয়ে উনি শুরু করেন বক্তব্যটা, সেটা খুব আবেগঘন মুহূর্ত, কেননা গতকাল ওনার ভাইয়ের জন্মদিন ছিল। আহ, তো ভাইয়ের জন্মদিন ছিল, যিনি ওনার থেকে 2 বছরের মাত্র ছোট, তাকেও গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল 1975-এর 15ই অগস্ট। এবং এটাও মনে রাখতে হবে আমাদেরকে, ভুলে গেলে চলবে না, সব থেকে যে ছোট সদস্যকে মারা হয়, শেখ রাসেল, শেখ মুজিবুর রহমানের সব থেকে ছোট পুত্র, তার বয়স ছিল মাত্র 10, তাকেও মারা হয়। ভাগ্যক্রমে তখন শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোন বাড়িতে ছিলেন না, হয়তো তারা আজকে থাকতেন না পৃথিবীতে। আর একটা জিনিস শেখ হাসিনাকে বলতে শোনা গেছে কাল বারবার করে, যে আমি মৃত্যুর ভয় পাই না, কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এক্স্যাক্টলি তাই, উনি বলেছেন যে আমি আমার, মানে যে এক্সাক্ট শব্দটা ইউজ করেছেন এটা এইরকমই খানিকটা, যে আমি আমার মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষরের ভয় পাই না, আমি আমার বাংলাদেশের কথা ভাবি। এবং সেটা উনি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিয়ে এবং বিভিন্ন তথ্য দিয়ে, যেগুলো অকাট্য, সেটা দিয়ে পরিষ্কার করে দিয়েছেন যে আজকে যারা এই ইউনুস বাহিনী এবং যারা কোটা আন্দোলনের নামে যারা শুরু করেছিল এই জুলাই 18, 2024, এইখানে আপনার 16ই অ্যাকচুয়ালি জুলাই, আহ, সবুজ আলী বলে একটি ছাত্রর মৃত্যু দিয়ে জিনিসটা শুরু হয়। এবং তারপরে তারা এইটাকে হিংসাত্মক পর্যায়ে নিয়ে যায়, এবং হিংসাত্মক পর্যায়ে নিয়ে যাওয়া হয় অত্যন্ত পরিকল্পিতভাবে। এবং 5ই অগস্টের পর থেকে এই বর্বরতা বৃদ্ধি পায়। স্যার, আরেকটা বিষয় হচ্ছে এই তারেক রহমান কাল খুবই রেগে গেছেন। কারণ কেন কেন হাসিনা ভারতের মাটি ব্যবহার করে এই ভয়েস বার্তা রেখেছেন, এটাই ওনারা চরম ক্ষুব্ধ। দেখুন, আজকে আমি 2 বছর ধরে বাংলাদেশ নিয়ে বলে আসছি বিভিন্ন মিডিয়াতে,
এবং আপনি যদি আমার বাইটস গুলো ফলো করেন, প্রচুর প্রচুর বাইটস আছে সেখানে। এমন আছে যে আমাকে রয়ের এজেন্ট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে পর্যন্ত, লাইভ বাংলাদেশ থেকে। এবং প্যানেলিস্টরা ওখানে বাংলাদেশ থেকে, আমি ইন্ডিয়ান প্যানেলিস্টদের মধ্যে, সেখানে অনেক ইন্ডিয়ান প্যানেলিস্ট আছেন, আমি দুঃখের সঙ্গে বলছি, যারা বিএনপি কে এখনো পর্যন্ত তোষামোদ করে চলেছেন। বিএনপি কে একমাত্র আমি অন্তত বলতে পারি, আমার আর কারোর কথা জানা নেই, করেও থাকতে পারেন সমালোচনা, কিন্তু আমি এই তারেক রহমান, আমি কেন, যে কোনো কেউ যদি সামান্যতম একটু ইতিহাস ঘাঁটেন, তার ব্যাকগ্রাউন্ডটা ঘাঁটেন, তাহলে খালেদা জিয়া আর আপনার তার স্বামী এবং আপনার তারেক রহমান, এদের ভূমিকা হচ্ছে একদম, জানবেন এরা চায়নাপন্থী, এরা হচ্ছে আমেরিকার কৃতদাস, এবং তারই সঙ্গে একই সঙ্গে চায়নাপন্থী, পাকিস্তানপন্থী তো বটেই, একদম রাজাকার যাকে বলে, এরা হচ্ছে রাজাকার। তারেক রহমান, তার সব থেকে, মানে হিন্দিতে একটা কথা আছে না, জিগরি দোস্ত, তার জিগরি দোস্ত হচ্ছে এই লুৎফর আজম বাবর, যে একটা সন্ত্রাসবাদী, মানে সাংঘাতিক পর্যায়ে সন্ত্রাসবাদী। তিনি কিন্তু এনশিওর করেছেন যত সন্ত্রাসবাদী, আপনাকে বোধহয় আমি আগেও বলেছিলাম, জেল থেকে ছাড়া পায়। এবং সেই কথাটা কালকে আমার এই কথাটা শেখ হাসিনা কিন্তু রিপিট করেছেন, যত সন্ত্রাসবাদীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আজকে বিনা সিকরি, যিনি ভারতের রাষ্ট্রদূত ছিলেন, কোয়ালিশন গভর্নমেন্ট তখন ছিল বাংলাদেশে, জামাত এবং বিএনপি, ঠিক এক সিচুয়েশন, আজকেও সেই কোয়ালিশন গভর্নমেন্ট আছে। আপনি ভেবে দেখুন মিলটা। তখন এই 2014 সালের 21শে অগস্ট ওনার উপর একটা মারাত্মক প্রাণঘাতী গ্রেনেড হামলা হয় শেখ হাসিনার উপরে। বিএনপি যদি গণতান্ত্রিক সরকার হবে, গ্রেনেড হামলাটা হলো কি করে? এবং সেই সময় আপনার বিনা সিকরি 2006 থেকে, এরা ক্ষমতায় এসেছিল 2001 সালের 1 অক্টোবর। 6 অক্টোবর বাংলাদেশের ভোলা জেলার চারফাসান বলে একটা এলাকা আছে, সেখানে আমার বলতে লজ্জা বোধ করছে, এক রাতে 200 থেকে 600 হিন্দু মহিলাদের, বাচ্চাদের রেপ করা হয়। এবং সেখানে যে তাদের ছোট্ট শিকার, তার বয়স ছিল মাত্র 8, যিনি সবচেয়ে বয়স্ক শিকার, তার বয়স ছিল 70-এর ওপরে। এইরকম অমানবিক, অমানুষ, পৈশাচিক এদের বর্বরতা। তো সেই সময় যখন ভারতের রাষ্ট্রদূত বিনা সিকরি, ইনি একাধিক ইন্টারভিউতে বলেছেন, সাক্ষাৎকারে, যে 2006 সাল থেকে 2011 সাল অবধি তিনি যখন ভারতের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে ছিলেন, তখন যত পাকিস্তানি টেররিস্টের আক্রমণ হয়েছে ভারতের প্রতিটি কোনায় এবং রক্ত ঝরেছে, প্রতিটি পাকিস্তানি টেররিস্ট, আমি রিপিট করছি, প্রতিটি পাকিস্তানি টেররিস্ট বাংলাদেশ থেকে, বাংলাদেশ দিয়ে ঢুকেছিল। এবং সেটার মূলে ছিল এই পোরাস বর্ডার, যেখানে ফাঁকা অঞ্চল, সাংঘাতিক, কাঁটা তারের বেড়া বলে কিছু ছিল না। আমাদের আগের সরকার সেটা নিয়ে গড়িমসি চূড়ান্ত করেছেন, সেটা সবাই জানে। তো আজকে আমি সেই জন্যই বলছি যে বিএনপি এবং তারেক রহমানকে আমি সন্ত্রাসবাদী ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এবং এই 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 যে আর একটা বিষয় আমি জিজ্ঞাসা করব, এই যে দীনেশ ত্রিবেদী ওখানের হাই কমিশনার হয়েছেন বাংলাদেশের, এর তো উনিও অনেক একসাথে মেলবন্ধনের অনেক বার্তা দিয়েছিল, তারপরেও কিন্তু বাংলাদেশ মানেনি। মানেনি। এবং আমি আমি জানি না এটা সত্যতাটা কি, আবার বলছি অথেন্টিসিটিটা কি। আমি আজকে সকালেই দেখছিলাম দীনেশ ত্রিবেদী খুব কড়া বার্তা দিয়েছেন। এবং আমি আপনাকে যেগুলো বললাম, এই হেড অফ দি স্টেট, এই ব্যাপারগুলো তো আমি কালকে কালকে থেকে আমি দেখছি জিনিসটা, এবং আমি আজ 2 বছর ধরে বলে যাচ্ছি। দীনেশ ত্রিবেদী একটা দেখছিলাম স্টেটমেন্ট দিয়েছেন যে ওই হেড অফ দি স্টেট হিসেবে আমরা শেখ হাসিনাকে মানি, ভারত মানে, এবং তার নিরাপত্তার জন্য ভারত যা করার, যতদূর যাবার যাবে। খুব সংক্ষেপে আপনাকে বললাম, বিবৃতিটা আরো করা, কিন্তু সেটার অথেন্টিসিটিটা আমার জানা নেই। ডিসেম্বরে কি ঘটতে চলেছে, যদি হাসিনা যায় কি হতে পারে, আপনার কি মনে হচ্ছে এতদিনের অ্যানালিসিস? আমি একটা জিনিস বলি আপনাদেরকে, ওখানে সংখ্যালঘু এবং সাধারণ নাগরিকদের ওপর, এটা শুধু ভাববেন না যে সংখ্যালঘু, সংখ্যালঘু এবং সাধারণ নাগরিক
তাদের প্রত্যেকের ওপরে নক্কারজনক সমস্ত ঘটনা ঘটছে, তাতে তারা শিশুদের বাচ্চাদেরও রেহাই দিচ্ছে না। এটা তো একটা দিক গেল, কিন্তু সব থেকে মারাত্মক যেটা হলো সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলে দিয়েছেন, ইনক্লুডিং শেখ মুজিবুরের সদর শেখ মুজিবুর রহমানের বাসস্থান কাম মুজিবুর মেমোরিয়াল, যেটা সেখানকার সেটা পুরো ধ্বংস করে দিয়েছেন। এর যেটা আর একটা ইম্প্যাক্ট সেটা হচ্ছে জিডিপি গ্রোথ পড়ে গেছে 6.8% ছিল শেখ হাসিনার আমলে, সেখানে এখন হয়েছে 2.22%। দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে রোজিনা 18.60% থেকে 6, সেটা আপনার মানে 46.80%। আপনি একবার ভেবে দেখুন, 18.60% থেকে 46.80% দারিদ্রতার হার বৃদ্ধি পেয়েছে। এখন বিএনপির আর একটা জিনিস উনি খুব মারাত্মক কালকে কথা বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন উনি এবং ওনার ছেলে শেখ সবুজ ওবায়দ, যে বিএনপি সরকারের সঙ্গে কিন্তু ওনার কোনো সংযোগ নেই, কোনো ধরনের সংযোগ নেই। এবং বিএনপি আর এনসিপি ইউনুসকে শেখ হাসিনা কালকে যা বক্তব্যতে আমি বুঝেছি উনি একদম এক সারিতে রেখেছেন, এবং যেটা রাখা উচিত। আমি যেটা আমার বক্তব্যে বারবার বলে এসেছি যে মানে সন্ত্রাসবাদ, ডিসেম্বরে যদি হাসিনা ফিরে কি হবে আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ আমি সেটাতেই আসছি, সন্ত্রাসবাদীদের পর্যায়ে ফেলে রেখেছেন। আজকে ডিসেম্বরে হাসিনা যদি দেশে ফেরেন, সেখানে ওনাকে তো প্রথমত আপনার উনি আদালতে আত্মসমর্পণ করতে গেলে ওনাকে আহ, মানে ডিটেন করা থেকে আরম্ভ করে মৃত্যুদণ্ড সবই সম্ভব। সেই জন্য আমি বলবো যে আমাদের এই ব্যাপারে কিন্তু খুব সতর্ক হয়ে চলতে হবে, কেননা কালকে যেটা আবার শেখ হাসিনা নিজে বলেছেন, যেটা আমি এতদিন ধরে বলে আসছি, যে প্রথমত আহ, একটা স্টেবল বাংলাদেশ এই জন্যই জরুরি, একটা স্টেবল সাউথ এশিয়ার জন্য। দক্ষিণ এশিয়ায় যদি স্থিতাবস্থা, স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখতে হয়, একটা শান্ত বাংলাদেশ ছাড়া সেটা হবে না। এবং বঙ্গোপসাগরীয় অঞ্চল, সেটাকে যদি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ রাখতে হয়, শেখ সবুজ ওয়ায়েদ উনিও এই কথাটা বলেছেন যে আমাদের এই বাংলাদেশ আজকে পাকিস্তান হতে চলেছে। তো সেইগুলোকে মাথায় রেখে ইন্ডিয়ার একটা ডিসাইসিভ স্টেপ নেবার সময় কিন্তু এসে গেছে। এবং আজকে দেখুন, এত বড় একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার সাকিবুল হাসান, সে আজকে সে আজকে যে এরকম বিবৃতিটা দিলেন, যে আহ, আপনার আমাদের এই বিবৃতি না, ওনার যে ঘরটা আগুন পুড়িয়ে দিল, আগুন লাগিয়ে দিল, সেটার মাধ্যমে কি বার্তাটা তারা দিল, যে তারা এতটাই বেপরোয়া যে এটা একটা কত বড় ইন্টারন্যাশনাল নিউজ হতে চলেছে এবং কত বড় অন্যায় কাজ। যেহেতু তিনি এইটার অর্গানাইজারদের মধ্যে একজন ছিলেন, দিল্লিতে ছিলেন, সেই জন্য তারা আজকে সাকিবুল হাসানের বাড়িটা পুড়িয়ে দিল। তাহলে আজকে শেখ হাসিনার তারা কি অবস্থা করবে, সেইটা ভারত সরকারকে তো আগে ভাবতে হবে রোজিনা।